ওই যে একটা কথাই বলে না, দেশ ছেড়ে বিদেশ ভালো, আপন থেকে পর ভালো। আমাদের কাহিনীটাও সেম। পরের কাছ থেকে যতটুকু সম্মান ভালোবাসা পাই, রক্তের আপন মানুষের কাছ থেকে এতটুকু ভালোবাসা পাই না। এবার যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তখন একটা ভিডিওতে বলেছিলাম 7 বছর পরে গিয়েছি দাদার বাড়িতে। এখানে অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করেছিলেন এত বছর পরে কেন দাদার বাড়িতে গেলাম। আমার দাদি যতদিন স্বাভাবিক ছিল ততদিন আমাদের একটা ঘর ছিল। আমরা গ্রামের বাড়িতে বেড়াইতে গেলে ওই ঘরটার মধ্যেই থাকতাম। নিজেরা বাজার করে রান্না করে খেয়ে আসতাম। বাড়ির মধ্যে 4 চাচা থাকা সত্ত্বেও কারো করে একবেলা ভাত আমাদের জন্য জুটতো না। সব কথার বড় কথা, আমরা আশাই করতাম না। আমরা চাইতাম না কারো করে একবেলা খেয়ে তাদের কোনো কিছু কমাইতে। আমার দাদি অসুস্থ হওয়ার পর আমার দাদিকে আমাদের এখানে নিয়ে আসি। গ্রামের ঘরটা খালি পড়েছিল। ঘরটা খালি থাকার কারণে আমার ফুপু দাবি করে বসলো তাকে যেন ঘরটা দিয়ে দেওয়া হয়। পরে আমার আব্বা আম্মা আমার ফুপুকে ঘরটা দিয়ে দেয়। এই যে দেখা যাচ্ছে খালি জায়গাটা, এটা কিন্তু সম্পূর্ণই আমাদের জায়গা। এখানে যত গাছ দেখতেছেন সম্পূর্ণই আমাদের। আমাদের জায়গার দুই পাশে যে ঘরগুলা দেখতেছেন ওগুলো আমার চাচাদের। এই বাড়িটার মধ্যে আরো অনেক গাছ ছিল, যেমন ছিল আম গাছ তেমন ছিল বাঁশঝাড়। আমাদের জায়গার মধ্যে না হইলেও 10 থেকে 15টা আম গাছ আছে। অথচ আমের সিজন আসলে বাড়িতে যদি ফোন দিয়ে জিজ্ঞেস করতো আম গাছে আম কেমন আসছে, তাদের মুখ থেকে কোনোদিন শুনি নাই যে আম গাছে আম আসছে। সারা জীবন শুনে আসছে আম গাছে কোনো আম আসে নাই। হুট করে যদি বাড়িতে যাওয়া হইতো তাহলে দেখা হইতো আম গাছে আম আসছে কিনা। গাছে আম থাইকেও বলতো যে গাছে আম নাই। এই যে এখানে উঁচা মাটিটা দেখা যাচ্ছে, এখানেই ঘরটা ছিল। এই গাছ এই জায়গা আমার বাপের হলেও আমার বাপে কিন্তু কোনোদিন ভোগ করে খায় নাই, সম্পূর্ণই ভোগ করছে আমার চাচারা। এই যে প্রত্যেকটা গাছ দেখতেছেন, এগুলার যত ডালপালা আছে তারাই নিয়ে থাকে। এমনকি ঝড় বৃষ্টিতে যদি 2-1টা গাছ পড়েও যায়, ওই গাছটা যদি বিক্রি করা হয় অনেক সময় ওইটার খবরও আমার বাপে জানে না। এই যে দেখছেন এই জায়গাটা একটা সময় এত পরিমাণ বাঁশঝাড় ছিল, বাঁশঝাড় থাকার কারণে গহীন জঙ্গলের মতো দেখা গিয়েছিল। আমি যখন আরোহীর বয়সের মতো ছিলাম, বাড়ির ভিতরে থাকলে এখানে কি হয়তো না হয়তো দেখাই যেত না। অথচ এখন সবকিছু সমান হয়ে গেছে। এইবারও বাড়িতে গিয়ে দেখি আমাদের গাছের ডালপালা ইচ্ছা মতন কেটে যার যার কাজে লাগাই ফেলছে। অথচ ভাবে নাই গাছগুলা কি বাঁচবে না মরবে। নিজেদের এত এত গাছ থাকা সত্ত্বেও যত জুলুম করা হয় আমাদের জায়গাতেই, সেটা হোক গাছ বা বাড়ি। অথচ এই বাপ চাচাদের জন্য আমার বাবা কম করে নেই। যতটুকু আমার বাবা করছে সেই দায় কোনোদিন আমার চাচারা দিতে পারবে না। আমার বাবার যতদিন শরীরে রক্ত গরম ছিল ততদিন আমার বাবার আপন মানুষদের চেহারা বুঝতে পারে নাই। এখন আমার বাবা ঠিকই হারে হারে টেরে টেরে বুঝে উনার রক্তের মানুষগুলা যে কতটুক বেইমান। এইবার মনের মধ্যে এত পরিমাণ কষ্ট লাগছে। যখন ঢাকা থেকে গ্রামে গিয়েছিলাম তখনই ভাবছিলাম আমাদের পুকুরে যে মাছগুলা হয়েছে আমরা নিজেরাই গিয়ে ধরবো। যেহেতু আমি ভিডিও বানাই এই জন্য আরো বেশি করে চাইছিলাম। ঢাকা শহরে তো আর আমাদের পুকুর নাই যে মাছ ধরবো। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যখন আমাদের যাওয়ার কথা শুনছে তার 2 দিন আগে মাছগুলা ধরে যার যার মতো ভাগ করে নিয়ে গেছে। অথচ তারা এতটুক চিন্তা করে নাই, তারা তো কখনো আয়সা ভাগ নেয় না। এবার আসতেছে থাকুক, ওদেরটা ওরা করবো না। ওরা তো এগুলা ঢাকা শহরে চোখে দেখে না, গ্রামে তো আসে একটু মজা করার জন্যই। কিন্তু বিবেকহীন মানুষ হইলে যা হয় আর কি, বরাবর নিজের স্বার্থটাই দেখে গেছে। বাড়িতে আইসা যা যা কাহিনীগুলা ঘটছে সবগুলাই যখন আমার আব্বাকে বসায় বলছি, আমার আব্বা তখন অনেক কষ্ট পাইতেছিল। আমার আব্বা এতটুকুই সান্ত্বনা দেয় যে যাই করুক তোমরা কখনো তাদের মতো করো না, তাহলে তোমরা ভালো থাকতে পারবা। যেমন আমার সাথে যে যাই করছে আমি কিছু করি না, আমি আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু আমার ভাইরা যেরকম করছে তারা কিন্তু ওই রকমই আছে। কথাটা কিন্তু সত্য, যে যেরকম করবে ফলাফলটা কিন্তু ঠিক ওই রকমই আসবে। আমার বাবা সবাইকে যথেষ্ট পরিমাণ করছে, কিন্তু আল্লাহ তাআলা আমার বাবাকে কম দেয় নাই। বরঞ্চ আমার চাচাদের থেকে আমার বাবা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। মাঝে মধ্যে অনেক কষ্ট থেকে কথাগুলা বলি। জীবনে চাচা ফুফুদের ভালোবাসা কেমন বুঝতেই পারি নাই। অন্যদের চাচা ফুফুদের ভালোবাসা দেখলে তখন নিজের জন্য খুব আফসোস হয়। যাই হোক, আপন মানুষদের কাছ থেকে ভালোবাসা না পাইলেও রক্তের সম্পর্ক ছাড়াও কিন্তু অনেক মানুষের কাছ থেকে ভালোবাসা পাইছি। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, দুনিয়াটা সম্পূর্ণ স্বার্থর জিনিস। স্বার্থ ছাড়া একটা মিনিটও কেউ চলে না। আমি মনে করি যে মানুষটা ঠকে সেটা শ্বশুর বাড়ির দিক দিয়েও ঠকে, বাবার বাড়ির দিক দিয়েও ঠকে। 7 বছর পরে গিয়ে 11 দিন ছিলাম। 11 দিনের মধ্যে শুধু এক রাত এক চাচার ঘরে ছিলাম, তাও না পারতে। আর বাকি 10 দিন খালার বাড়ি, খালাতো ভাইয়ের বাড়ি, আমার এক বান্ধবীর বাড়ি, এর বাড়ি তার বাড়ি করে 10 দিন কাটানো হয়েছে। মানুষ বলে না গ্রামের মানুষ অনেক সরল সোজা, কথাটা আমি আগে বিশ্বাস করতাম, কিন্তু বর্তমানে আমি বিশ্বাস করি না। গ্রামের মানুষের মতন এত চালাক চতুর মানুষ অন্তত ঢাকা শহরে নাই। ঢাকা শহরে নাকি রাজনীতিকের মানুষের অভাব নাই, কিন্তু আমি দেখি গ্রামের মধ্যে রাজনীতিকের মানুষের অভাব নাই। গ্রামের বেডিরা কি করে জানেননি, পান একটা মুখে দিয়া আঙুলের মাথায় চুন নিয়া পাড়ায় পাড়ায় ঘুরবো, আর এর বাড়ির বদনাম তার বাড়ির, তার বাড়ির বদনাম এর বাড়ির। আর কিভাবে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে রাখবে। আর জায়গা জমির হিসাব তো বাদই দিলাম। গ্রাম দেশের মানুষের মধ্যে পুরুষের থেকে মহিলারা বেশিরভাগ রাজনীতিকবিদ। তারা এত সুন্দর করে পান খায়া খায়া রাজনীতিক করতে পারে, সেটা আপনার চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর কিছু 19-তে 20 হইলে কবিরাজের কাছে দৌড়ায়। এই দুটা জিনিস আপনারা ভালো দেখতে পারবেন গ্রামের মানুষদের কাছ থেকে। আমার এই কথা শুনে হয়তো বা অনেকের গায়ে লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব কথা।